দর্শক মণ্ডলী, বিরতির পর লিগ্যাল রাইটসের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিরতির পূর্বে একজন কলার প্রশ্ন করেছিলেন লং রেসিডেন্সের বিষয়ে, তারপর 18,600 বিষয়ে। আমার সবগুলি প্রশ্ন যদি খেয়াল না হয় তারপরে বলে যে সর্বশেষ প্রশ্ন ছিল যে 18,600 এটা নেট হবে না গ্রস হবে। উত্তর হচ্ছে গ্রস হবে। তারপর প্রশ্ন ছিল 10 ইয়ার্স লং রেসিডেন্সে যখন উনি অ্যাপ্লাই করবেন আপনার ওয়াইফের মেনটেনেন্স লাগবে কিনা, ইংলিশ লাগবে কিনা। সেক্ষেত্রে উত্তর হচ্ছে ইয়েস, ওনার লো মেনটেনেন্স লাগবে, এই 18,600 লাগবে না, আর ইংলিশ তো অবশ্যই লাগবে। এর মধ্যে কোনো প্রশ্ন বাদ থাকলে আবার আসবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, বিরতির পূর্বে কিছু আপডেট দিয়েছিলাম, আরও দু একটি আপডেট আপনাদেরকে দিতে চাই। বিরতির পূর্বে একটা গুরুত্বপূর্ণ আপডেট বলেছিলাম, যারা সুইচিং করতে চান, যারা পয়েন্ট বেস সিস্টেমে রয়েছেন, সুইচিংয়ের ক্ষেত্রে হাইকোর্টে জাং নামে একটা মামলা হয়েছে। সেখানে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে যে আর্টিকেল 8 যদি এঙ্গেজ থাকে সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট এটা বিবেচনা করতে পারে, এই বিষয়টি বলা হয়েছে। কিন্তু অটোমেটিক রাইট সুইচ করা যাবে এই ধরনের কোনো কথা হাইকোর্ট বলে নাই, সুতরাং চিকম্বা মামলাটি আনা হয়েছে। যাই হোক, শুধুমাত্র এটা মনে রাখবেন, আর্টিকেল এঙ্গেজ 8 যদি ফ্যামিলি রাইট, প্রাইভেট লাইফ, হিউম্যান রাইটস এসব যদি এঙ্গেজ হয়ে থাকে সেক্ষেত্রে ইন কান্ট্রি সুইচ করা যাবে, এবং সে ব্যাপারে সেক্রেটারি অফ স্টেটকে বিবেচনা করার জন্য বলা হয়েছে। রুলসটা পুরোপুরি বাতিল করা হয় নাই, যে 319 সি এর 1-2 পয়েন্ট বেস সিস্টেমের ক্ষেত্রে যে স্পাউস হিসেবে লিভ থাকতে হবে, বিষয়টি আপনারা দেখবেন। তারপর আরও অনেকগুলো ছিল। নতুন একটা আপডেট দিতে চাচ্ছি, সেটা আপডেট নয়, সেটা হচ্ছে press release by UN Special Rapporteur on Human Rights of Migrants on Management of External Borders of the EU and its impact on human rights of migration। সেটা সারমর্ম হচ্ছে এক কথায় যে বলা হচ্ছে এই ইমিগ্রেশন কন্ট্রোলের নামে মাইগ্রেশন যেভাবে কমানো হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে মোর অ্যাটেনশন মাস্ট বি গিভেন টু দি হিউম্যান রাইটস অফ মাইগ্রেন্টসের হিউম্যান রাইটস বিষয়গুলি দেখতে হবে। এটার মধ্যে আরও বলা হয়েছে যে ল স্কিলস যেগুলি কাজ দরকার রয়েছে সেই সব বিষয়েও, ল স্কিল বিষয়েও কিছু কিছু অফার দেওয়া উচিত। আর না হলে যারা রয়েছে এখানে ল স্কিলের কাজ করে তাদের রাইটস ভায়োলেট হয়। এই হচ্ছে একটা প্রেস রিলিজ। সময় পেলে নেক্সট সেগমেন্টে বলার চেষ্টা করব। আরেকটি হচ্ছে বর্তমানে যে লিগ্যাল এইডে যে ধরনের কাট হয়েছে, সেক্ষেত্রে 90 লিডিং ব্যারিস্টার্স কিউসিজ একটা স্টেটমেন্ট দিয়েছেন। The 90 leading barristers warn further limits on legal aid will seriously undermine the rule of law in Britain। এটার সারমর্ম হচ্ছে যদি লিগ্যাল এইড জুডিশিয়াল রিভিউ তো বিভিন্ন পর্যায়ে কাটা হয়, সেক্ষেত্রে অনেক লোক স্পেশালাইজ অ্যাডভাইস পাবে না, নিজে নিজে কোর্টে গিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, যার ফলে পার্সোনাল রাইট তারা সেখানে থেকে বঞ্চিত হবে এবং তাদের নিজস্ব রাইট থেকে বঞ্চিত হবে। সিরিয়াসলি আন্ডারমাইন রুল অফ ল ইন ব্রিটেন, সেটা কিউসিরা বলছেন। 90 জনের মতো লিডিং কিউসিস, এটা টেলিগ্রাফ সহ বিভিন্ন পত্রিকায় আসছে। আমি একটা লাইন পড়ে শোনাতে চাই, যেখানে বলা হচ্ছে, দি কিউসিস ওয়ার্ন দ্যাট ফার্দার লিমিটিং অ্যাক্সেস টু জুডিশিয়াল রিভিউ উইল লিড টু a one-sided justice system, with people being left with no option but to try to represent themselves while the government continues to pay for and be represented by specialist lawyer। এই হচ্ছে এটার সারমর্ম। আরও বলা হচ্ছে যে QCs believe that cumulative effect of this proposal, মানে reduced to legal aid, will seriously undermine the rule of law and Britain's global reputation for justice undermine করা হবে। They are likely to deprive consensus and dictated specialist public law practitioners and firm out of the business। লয়াররাও আউট অফ বিজনেস চলে যাবেন, সেটাও একটা সুর রয়েছে সেখানে। বাইচার রেজা চৌধুরী বিরতির পূর্বে আলোচনা করছিলেন যে টেনেন্টের বিষয়ে, ল্যান্ডলর্ডের বিষয়ে, আরেকটি বিষয়। যাই হোক, আপনি যদি কিছু বলতে চান যে লিগ্যাল এইড কাট বিষয়ে, এবং যারা একতরফা হয়ে যাবে সরকারি সুবিধা পাবে, এবং যারা গরিব রয়েছে তারা পার্সোনালি রিপ্রেজেন্ট করতে হবে, স্পেশালাইজ অ্যাডভাইস পাবে না, সে বিষয়ে কিউসিরা যে জাজমেন্ট দিয়েছেন এই ব্যাপারে যদি কিছু বলেন। কিউসিরা আসলে কোনো কিছু নতুন কিছু বলছেন না, সেটা আমরা মানে অলরেডি আমরা এফেক্ট আমরা মানে গ্রাউন্ডে দেখে ফেলছি। কারণ যেটা হচ্ছে এখন যে
day in day out, whether you are in the lower courts or in the higher court, হাইকোর্টে এবং কাউন্টি কোর্টে, ক্রিমিনাল কোর্টে কিন্তু আমরা দেখছি যে লিটিগেন্টস ইন পার্সন, মানে যারা নিজে নিজেই রিপ্রেজেন্ট করছেন, সেটা কিন্তু জাজেসরা অলরেডি মানে এক্সপিরিয়েন্স করছেন। এর নেট এফেক্টটা হচ্ছে এই যে দি জাজেস রোল হ্যাজ ট্রেবলড, তাদের প্রেশার কিন্তু আরও 50-fold হয়ে গেছে। সো দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ specialist lawyers or counsel or solicitor making their lives rather more easier. So তাদের লাইফটা আরো অন্য মানে আরো বেশি। দর্শকদের জন্য এই লাইনটা বলে নেই যে QC's comment come after the Ministry of Justice published proposal on further removing legal aid for judicial review just 8 days after the Legal Aid Sentencing and Punishment of Offenders Act came into force. According to the QC's letter, the proposal including refusal any legal aid to those who do not meet a residence test or refusing to pay lawyers in some cases for work reasonably and necessarily carried out. মানে সেটা কিন্তু এটা ভিন্ন ব্যাপার। এটাই মানে লিগ্যাল এইডের তো কাটতো মানে ফোরকাস্ট ছিল যে 350 মিলিয়ন পাউন্ডের একটা সেভিংস, কিন্তু আসলে ইন রিয়েল টার্মস সেটা $500 million মানে 500 মিলিয়ন পাউন্ডস। এরপরে এই যে একটা আপনি লাসপো বলা হয় এটাকে, সেই অ্যাক্টের কিন্তু যে এই কমেন্সমেন্টের পরে ইন এপ্রিল Chris Grayling, the new Secretary of State for Justice, has announced যে জুডিশিয়াল রিভিউ মানেটা কি? জুডিশিয়াল মানেটা হচ্ছে এটাই যে উই অ্যাজ প্র্যাকটিশনার্স বিলিভ যে এটা হচ্ছে গিয়ে এই জুরিসডিকশনের একেবারে লাস্ট যে একটা ভালো একটা রেমেডি, যে সাধারণ মানুষ যে বলতে পারে যে একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, যে পাবলিক বডি, যে তারা যে তাদের ডিসিশনটা যেটা মানে নেওয়া হয়েছে সেটা আলট্রাভাইরাস মানে ওদের পাওয়ার থেকে একেবারে আউটসাইডে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো why does the government want to restrict this? Well, it's very simple. The government wants to restrict it because it wants to have its way. আর এটাই বলা হচ্ছে যে জুডিশিয়াল রিভিউ অনেক পয়সা মানে খরচ দরকার। So why should we give the poor man or the not so poor man, the middle income man or the woman, this important right যে তারা এই কোর্টে গিয়ে এটা মানে চ্যালেঞ্জ করবে? সো আই টেল ইউ হোয়াট, মানে সরকারের এটাই হচ্ছে যে উই উইল কারটেল ইট। কিউসিরা আরও বলছেন যে এই যে কারটেলমেন্ট সেটাকে দেখা হবে ইন্টারন্যাশনালি as a coup for and the reputation will suffer. Well, quite frankly, I mean, আমরা তো এখন গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল মানে একটা ভিলেজে থাকি। The people internationally, people don't particularly aren't concerned well about these public law issues. They are more concerned about the commercial interests. যে কমার্শিয়াল যে ডিলটা হয় সেটাকে মানে সেটা যদি সরকার বলতো না we are going to be changing this, then you will have an outcry, then Britain's reputation will truly suffer. This will only feature in the academic books and the discussions between the lecturers and the professors in the universities of Australia or in Canada or in North America or other places. So I'm not entirely with the SILs, the QCs, যারা বলছেন যে হ্যাঁ না আমরা তো আন্তর্জাতিকভাবে তো আমাদের রেপুটেশনটা একটা মানে খুবই খারাপ হবে। কিসের খারাপ? মানুষ তো চিন্তা করছে না যে মানে পাবলিক লো জিনিস নিয়ে চিন্তা করে যদি পয়সা সংক্রান্ত বিষয় যদি একটু মানে এফেক্ট হয় তখন তো তারা মানে নিশ্চয়ই চিন্তা করবেন। But it is an important change, particularly for people here. But well, again, I'm afraid these are the sign of the times. আর দর্শকদের এটাই বলবো যে আপনারা যদি যে if you are faced with this unfortunate circumstance, then you need to think very carefully about A, your merits to the judicial review, B, the cost of it. কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনার কোনোই পয়সা নেই, লিগ্যাল এইড নেই, বাট আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যদি মানে লুজ হন তাহলে আপনার যে উভয়পক্ষ মানে সরকারের ফিসটা কিন্তু it can be several thousands of pounds, এটাকে সেই পয়সাটাকে আপনাকে এফোর্ড করতে পারবেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। থ্যাংক ইউ আমার মনে হয় আবার কল নেওয়ার সময় আসছে, নিশ্চয়ই আবার and then we can talk about the discussion today, landlord and tenant. থ্যাংক ইউ। দেখি লাইনে কি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি, আমার একটা প্রশ্ন ছিল কি আপনার যে 18,600 ব্যাপারে। জি খোকা চাই। জি, আমার আব্বা ডিসেবলি লিভিং অ্যালাউন্স পান আর আমি ওভার 18 বাট আমার অকুপেশন ফ্রি বিকজ টাইম তো ডিসেবলি লাগে আমার রেন্ট পড়ে না আর কি। বাট আমি যদি আমার ওয়ার্ক জানতাম চাইতে আমার ক্যারিয়ার অ্যালাউন্স পাই আমার আব্বার আর আমার আপনি আবার খোকা ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স কে ফাইন? আপনার আব্বাই ফাইন। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে। তারপরেও বলবো ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স কেয়ার অ্যালাউন্স এক্সামশন আছে, সুতরাং আমি এক্সপার্ট লয়ারের কাছে যান, যারা বুঝবেন এবং একমাকে এক্সপ্লেইন করে দিবেন। তো এটা বলতে পারি ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি এগুলির বিষয়ে কিছু এক্সাম পেমেন্ট রয়েছে, এক্সামশন রয়েছে, সুতরাং 5টা বিষয় এক্সামশন রয়েছে। আপনি এক্সপার্ট লয়ারের কাছে যান, উনি বলে দেবেন এক্সামশন কীভাবে কাজ করে। থ্যাংক ইউ। আমি যাব পরের কলারের কাছে। পরের কলার কি জানতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাই আপনারা ভালো আছেন? জি আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি একটা বিষয় জানতে চাইছিলাম আর কি, জি বলেন। যে দেশে আমার বোন এবং বোনি জামাই বাগনা বাগনি এরা আসতে চায় আর কি এদেশে ভিজিটে। জি তো এরা আবার এনাফ ইনকাম আছে, সরকারি জব আছে। জি তো এই দেশ থেকে আমি ফ্যামিলি নিয়ে থাকি এই দেশে। এখন এই দেশ থেকে আমি কি কি দিতে হইব আর কি এদেরকে ভিজিট আসার জন্য? বুঝছি। এখন হলো গিয়া মামুর বাড়ি আইতো তো দাওয়াত দিতা 1 নম্বরে, 2 নম্বরে হইলো গিয়া আপনি এখানেও থাকবার জায়গা দিতা আর কি। সুতরাং আপনার যেহেতু তারা সপ্তাহ আছে, তারা নিজস্ব মানে কাগজপত্র দিবা ইনকামর, আর আপনি পাসপোর্টের কপি দিবা, আর আপনার থাকবার জায়গা যে গড়ের কাগজপত্র আপনি এই কাগজপত্র আপনি দিবা, যে টেনেন্সি যদি থাকে টেনেন্সি এগ্রিমেন্ট, মর্গেজ স্টেটমেন্ট দিবা, আর একটা চিঠি লিখিয়া দিবা যে এই আপনার কয় বেডরুমের ঘর, কয়জন থাকুন, কয়জনের জায়গা হইব, সব কিছু লিখি আপনি দিবা। সিম্পলি আইবার 25 তারিখের পরে, এখন তো আর আপিল রাইট 25 তারিখের পরে একদম থাকতো না, এর আগে করলেও ভাই বোনের ক্ষেত্রে আছে, কিন্তু 25 তারিখের পরে থাকতো না। সুতরাং জুনের 25 তারিখের পরে অ্যাপিল রাইট কমপ্লিটলি তুলি দেন। সুতরাং যদি খরতা চাইন আগে করলে একটু ভালো হয়ে যাবে গিয়া, অ্যাটলিস্ট কোনো কারণে যদি রিফিউজ করে কোর্টও গিয়া একটু হইতে পারবা। আর 25 তারিখের পর থেকে সরকারের ইচ্ছা হইলে মানে ব্রিটিশ হাইকমিশনের অফিসাররা কর্মকর্তারা যদি ইচ্ছা হয়তো দিব, আর নাহলে দিত না, আবার অ্যাপ্লাই করা, ফ্রেশ অ্যাপ্লাই করা, অনেকের লাগে কঠিন হয়ে যাবে গিয়া। সুতরাং ঠিক আছে, আমি একটা জিনিস আপনার জানতাম চাইছিলাম। জি জি স্লাইটলি ডিফারেন্ট আর কি। আমি আর কি আমার বোনরা আর কি ইনভাইটেশন লেটার দিব আর কি। জি তারা ফাইন্যান্সিয়ালি মানে কেপেবল, তারা যে ট্রাভেল করে তখন তা ইয়ে করতে পারবা। তা আমি যেটা জানতাম চাই আর যে আমি যখন তারারে ইনভাইট করবো, আমি কইবো যে আমার তারার যে অ্যাকোমোডেশন আর ফুড আছে এটা আমি খাবার করবো। জি এর জন্য আমি কিতা তান্ডারে দেওয়া লাগবো সাপোর্টিং ডকুমেন্ট? অ্যাকোমোডেশনের ফুড যেটা হয় একদম একদম মানে কন্টক যদি দিতে চান, আপনি হাউজিং রিপোর্ট এটা দিবার লগে। সুতরাং কয়জনের কয় বেডরুমের আছে, কাউন্সিলের ফ্ল্যাট যদি থাকে, যদি টেনেন্ট হইয়া থাকেন, তাহলে কাউন্সিল এটা পারমিশন আনবা, এটা লাগে না এটা। তারপরে যদি আপনি চাইন যে দেখতাম সব ক্লিয়ার করে দিকে কিতা হয়, বুঝলেন নি? আর যেহেতু আমি লিখছিলাম সিটির মাঝে ওলা আমি তারা আমার ব্যাংক স্টেটমেন্ট দিব যে আমি তারা যে অ্যাকোমোডেশন আর যে ফুড যেটা কস্ট আছে আমি এটা কভার করবো। আমরা যে লিভিং, আমরা যে অ্যাড্রেস যেটা দেখাই এটা আমার ওয়াইফের মানে প্রপার্টি। আমি আমার সিস্টার স্পন্সর করে, তো আমার ওয়াইফ ইয়র দিয়েছি না আর কি। তো আমি যদি কাউন্সিল ট্যাক্স যেটা বিল দেই আমরা এভরি ইয়ার, ওটা যদি দেখাই প্লাস আমার ব্যাংক স্টেটমেন্ট প্লাস আমার ব্রিটিশ পাসপোর্ট ওটা দেই, মানে এটা কভার করবো। টেনেন্সি এগ্রিমেন্ট দিতে না এখানে? এটা আমার ওয়াইফের নাম। ওয়াইফের নামে অসুবিধা নাই, ওয়াইফের নামে হলে তো ওয়াইফও দিবা ইয়ে করিয়া, এটা কোনো প্রবলেম নাই। ওয়াইফের নামে হলে কিন্তু আপনার আপনার বোন বাগনি বেড়া দিত না নি? জি এই যে মর্গেজ লেটার আর কি, যেটা তা হোক, আপনার ওয়াইফের নামে হলে কিন্তু আপনার বোন বাগনি বেড়া দিত না আপনার ঘরও। সুতরাং দিবা, এটাও দিবা, ইয়ে হলে লিখিয়ে দিবা, নো প্রবলেম। আপনার ওয়াইফের কথা ধরা পড়লে ওয়াইফেরও 2 লাইন লিখে দিলে যে ইয়েস, অথবা আপনি নিজে লিখে দিলে যে এখানে আমরা ওলা থাকি, আমার ওয়াইফের নামে, এটা কোনো প্রবলেম নাই। যখন মর্গেজে যে আমরা যে লেটার আছে মর্গেজ স্টেটমেন্ট ওটা দিলেই হইব, এটা দিলেও হইব, অসুবিধা নাই, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওটাও জানবার চাইছিলাম। নো প্রবলেম, গুড লাক, জলদি জলদি করে লাগে 25 তারিখের আগে, কোনো কারণে রিফিউজ করলে অ্যাপিল রাইট হতে পাইবা, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, স্টুডিও মাধ্যম
যে স্টুডিওত মাত্রা সবে উনরা হোকা যে আমার একটা প্রশ্ন আছে জি হোকা যে আমার বাইরে ইসলা দেশ আর কি 7 বছর হয়েছে তুমি আফগানিতে ইসলা জি 2 বছরের ভিসা নিয়ে ইসলা জি যে তখন 7 বছর হয়েছে এখন আমার আম্মা আব্বা আমরা ভাই বোন সব বেরিয়ে দেশ আমার আম্মা হয়েছে 7 বছর হয়েছে দেশ জি তাই লিগেল নি ব্রিটিশ সিটিজেন আসলা আমার রাইতে আমার আম্মা হয়েছে না আমরা ভাই বোন হয়েছে 5 বছর হয়েছে জি তখন আমার আম্মা কি আমার ভাই লাগে কোনো কিছু অ্যাপ্লাই করছিল না বিকজ 18 ওভার হয়ে গেছিল জি করছিল না এখন